হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। যাদের কাছে বইটি নাই তারা তাড়াতাড়ি বইটি কিনে নিও, বইটি সত্যিই খুব ভালো। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে। চলো শুরু করি। চ্যাপ্টার 7, ফান্ডামেন্টাল রাইটস। অধ্যায় 7, মৌলিক অধিকার। The fundamental rights are enshrined in Part II of the Constitution from Articles 12 to 35. In this regard, the framers of the Constitution derived inspiration from the Constitution of USA, i.e. Bill of Rights. মৌলিক অধিকারগুলি সংবিধানের তৃতীয় অংশে 12 থেকে 35 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়ে সংবিধানের প্রণেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অর্থাৎ অধিকার বিল থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। Part II of the Constitution is rightly described as the Magna Carta of India. It contains a very long and comprehensive list of justiciable fundamental rights. In fact, the fundamental rights in our Constitution are more elaborate than those found in the Constitution of any other country in the world, including the USA. সংবিধানের তৃতীয় খণ্ডকে যথাযথভাবে ভারতের ম্যাগনা কার্টা হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে ন্যায়বিচারযোগ্য মৌলিক অধিকারের একটি খুব দীর্ঘ এবং ব্যাপক তালিকা রয়েছে। প্রকৃতপক্ষে আমাদের সংবিধানে মৌলিক অধিকারগুলি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্য যে কোনো দেশের সংবিধানে পাওয়া যায় তার চেয়ে বেশি বিস্তৃত। The fundamental rights are guaranteed by the Constitution to all persons without any discrimination. They uphold the equality of all individuals, the dignity of the individual, the larger public interest and the unity of the nation. মৌলিক অধিকারগুলো সংবিধানে কোনো বৈষম্য ছাড়াই সকল মানুষের জন্য নিশ্চিত করা হয়েছে। তারা সকল ব্যক্তির সমতা, ব্যক্তির মর্যাদা, বৃহত্তর জনস্বার্থ এবং জাতির ঐক্যকে সমুন্নত রাখে। The fundamental rights are meant for promoting the ideal of political democracy. They prevent the establishment of an authoritarian and despotic rule in the country, and protect the liberties and freedoms of the people against the invasion by the state. They operate as limitations on the tyranny of the executive and arbitrary laws of the legislature. In short, they aim at establishing a government of laws and not of men. মৌলিক অধিকার রাজনৈতিক গণতন্ত্রের আদর্শ প্রচারের জন্য। তারা দেশে স্বৈরাচারী ও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠায় বাধা দেয় এবং রাষ্ট্রের আক্রমণের বিরুদ্ধে জনগণের স্বাধীনতা ও স্বাধীনতা রক্ষা করে। তারা নির্বাহী এবং আইনসভার স্বেচ্ছাচারী আইনের অত্যাচারের সীমাবদ্ধতা হিসাবে কাজ করে। সংক্ষেপে, তাদের লক্ষ্য পুরুষের নয়, আইনের সরকার প্রতিষ্ঠা করা। The fundamental rights are named so because they are guaranteed and protected by the Constitution, which is the fundamental law of the land. They are fundamental also in the sense that they are most essential for the all-round development, material, intellectual, moral and spiritual of the individuals. Originally, the Constitution provided for 7 fundamental rights whiles. মৌলিক অধিকারগুলির নামকরণ করা হয়েছে কারণ সেগুলি সংবিধান দ্বারা নিশ্চিত এবং সুরক্ষিত, যা দেশের মৌলিক আইন। তারা মৌলিক এই অর্থে যে তারা ব্যক্তিদের সর্বাঙ্গীন বিকাশের, বস্তুগত, বুদ্ধিবৃত্তিক, নৈতিক এবং আধ্যাত্মিক জন্য সবচেয়ে প্রয়োজনীয়। মূলত সংবিধানে 7টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে, যেমন: 1. রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেলস 14 to 18। 2. রাইট টু ফ্রিডম, আর্টিকেলস 19 to 22। 3. রাইট অ্যাগেইনস্ট দি এক্সপ্লয়টেশন, আর্টিকেলস 23 to 24। 4. রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেলস 25 to 28। 5. কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেলস 29-30। 6. রাইট টু প্রপার্টি, আর্টিকেল 31। 7. রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, আর্টিকেল 32। 1. সমতার অধিকার, ধারা 14 থেকে 18। 2. স্বাধীনতার অধিকার, অনুচ্ছেদ 19 থেকে 22। 3. শোষণের বিরুদ্ধে অধিকার, ধারা 23 থেকে 24। 4. ধর্মের স্বাধীনতার অধিকার, অনুচ্ছেদ 25 থেকে 28। 5. সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার প্রবন্ধ, 29-30। 6. সম্পত্তির অধিকার, ধারা 31। 7. সাংবিধানিক প্রতিকারের অধিকার, অনুচ্ছেদ 32।
However, the right to property was deleted from the list of fundamental rights by the 44th Amendment Act 1978. It is made a legal right under Article 300 in Part XI of the Constitution. So at present, there are only 6 fundamental rights. যাই হোক, সম্পত্তির অধিকার 44তম সংশোধনী আইন 1978 দ্বারা মৌলিক অধিকারের তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। সংবিধানের XI অংশে 300 অনুচ্ছেদের অধীনে এটি একটি আইনি অধিকার করা হয়েছে। তাই বর্তমানে মাত্র 6টি মৌলিক অধিকার রয়েছে। ফিচার্স অফ দি ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকারের বৈশিষ্ট্য। The fundamental rights guaranteed by the Constitution are characterized by the following. সংবিধান দ্বারা নিশ্চিত করা মৌলিক অধিকারগুলি নিম্নলিখিত দ্বারা চিহ্নিত করা হয়। Some of them are available only to the citizens while others are available to all persons whether citizens, foreigners or legal persons like corporations or companies. তাদের মধ্যে কিছু শুধুমাত্র নাগরিকদের জন্য উপলব্ধ এবং অন্যগুলি নাগরিক, বিদেশী বা কর্পোরেশন বা কোম্পানির মতো আইনি ব্যক্তিদের জন্য উপলব্ধ। 2. They are not absolute but qualified. The state can impose reasonable restrictions on them. However, whether such restrictions are reasonable or not is to be decided by the courts. Thus, they strike a balance between the rights of the individual and those of the society as a whole, between individual liberty and social control. তারা পরম নয় কিন্তু যোগ্য। রাষ্ট্র তাদের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। যাই হোক, এই ধরনের বিধিনিষেধ যুক্তিসঙ্গত কিনা তা আদালতের সিদ্ধান্ত নিতে হবে। এইভাবে তারা ব্যক্তি এবং সামগ্রিকভাবে সমাজের অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য রক্ষা করে। 3. All of them are available against the arbitrary action of the state. However, some of them are also available against the action of private individuals. রাষ্ট্রের স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে তাদের সব পাওয়া যায়। যাই হোক, তাদের মধ্যে কিছু ব্যক্তিগত ব্যক্তির কর্মের বিরুদ্ধেও পাওয়া যায়। 4. Some of them are negative in character, that is, place limitations on the authority of the state, while others are positive in nature, conferring certain privileges on the persons. তাদের মধ্যে কিছু চরিত্রে নেতিবাচক, অর্থাৎ রাষ্ট্রের কর্তৃত্বের উপর সীমাবদ্ধতা স্থাপন করে, অন্যরা ইতিবাচক প্রকৃতির, ব্যক্তিদের কিছু বিশেষ সুযোগ প্রদান করে। 5. They are justiciable, allowing persons to move the courts for their enforcement, if and when they are violated. তারা ন্যায়সঙ্গত, ব্যক্তিদের তাদের প্রয়োগের জন্য আদালতে যাওয়ার অনুমতি দেয়, যদি এবং যখন তারা লঙ্ঘন হয়। 6. They are defended and guaranteed by the Supreme Court. Hence, the aggrieved person can directly go to the Supreme Court, not necessarily by way of appeal against the judgment of the High Courts. তারা সুপ্রিম কোর্ট দ্বারা সুরক্ষিত এবং গ্যারান্টিযুক্ত। তাই, সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন, উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের মাধ্যমে অগত্যা নয়। 7. They are not sacrosanct or permanent. The Parliament can curtail or repeal them but only by a constitutional amendment act and not by an ordinary act. Moreover, this can be done without affecting the basic structure of the Constitution. The amenability of fundamental rights is explained in detail in Chapter 11. তারা পবিত্র বা স্থায়ী নয়। সংসদ তাদের কমাতে বা বাতিল করতে পারে, তবে শুধুমাত্র একটি সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে এবং একটি সাধারণ আইন দ্বারা নয়। তদুপরি, সংবিধানের মৌলিক কাঠামোকে প্রভাবিত না করেও এটি করা যেতে পারে। মৌলিক অধিকারের সুবিধাজনকতা অধ্যায় 11 বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। They can be suspended during the operation of a national emergency except the rights guaranteed by Articles 20 and 21. Further, the 6 rights guaranteed by Article 19 can be suspended only when emergency is declared on the grounds of war or external aggression, i.e., external emergency, and not on the ground of armed rebellion, i.e., internal emergency. The suspension of fundamental rights during a national emergency is explained in detail in Chapter 16. আর্টিকেল 20 এবং 21 দ্বারা নিশ্চিত করা অধিকারগুলি ব্যতীত জাতীয় জরুরি অবস্থা পরিচালনার সময় এগুলি স্থগিত করা যেতে পারে।
আরও 19 অনুচ্ছেদ দ্বারা নিশ্চিত করা 6টি অধিকার তখনই স্থগিত করা যেতে পারে যখন যুদ্ধ বা বহিরাগত আগ্রাসনের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, যেমন বাহ্যিক জরুরি এবং সশস্ত্র বিদ্রোহের ভিত্তিতে নয়, অর্থাৎ অভ্যন্তরীণ জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করার বিষয়টি 16 অধ্যায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। 9. Their scope of operation is limited by Article 31 Saving of laws providing for execution of estates, etc. Article 31b Validation of certain acts and regulations included in the 9th Schedule and Article 31c Saving of laws giving effect to certain directive principles. তাদের কার্যক্রমের সুযোগ 31 অনুচ্ছেদ দ্বারা সীমিত, এস্টেট অধিগ্রহণের জন্য আইনের সংরক্ষণ ইত্যাদি। অনুচ্ছেদ 31বি নবম তফসিলে অন্তর্ভুক্ত কিছু আইন এবং প্রবিধানের বৈধতা, এবং 31সি অনুচ্ছেদ আইন সংরক্ষণ করা যা কার্যকর করে। নির্দিষ্ট নির্দেশমূলক নীতি। 10. Their application to the members of armed forces, paramilitary forces, police forces, intelligence agencies and analogous service can be restricted or abrogated by the Parliament. Article 33. সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সাদৃশ্যপূর্ণ পরিষেবার সদস্যদের কাছে তাদের আবেদন সংসদ দ্বারা সীমাবদ্ধ বা বাতিল করা যেতে পারে। ধারা 33। 11. Their application can be restricted while martial law is in force in any area. Martial law means military rule imposed under abnormal circumstances to restore order. Article 34. It is different from the imposition of national emergency. যে কোনো এলাকায় সামরিক আইন বলবৎ থাকা অবস্থায় তাদের আবেদন সীমিত করা যেতে পারে। সামরিক আইন মানে সামরিক শাসন অস্বাভাবিক পরিস্থিতিতে শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য জারি করা। ধারা 34। এটা জাতীয় জরুরি অবস্থা জারির থেকে আলাদা। 12. Most of them are directly enforceable, self-executory, while a few of them can be enforced on the basis of a law made for giving effect to them. Such a law can be made only by the Parliament and not by state legislatures so that uniformity throughout the country is maintained. Article 35. তাদের বেশিরভাগই সরাসরি প্রয়োগযোগ্য, স্বনির্বাহী, যখন তাদের মধ্যে কয়েকটি তাদের কার্যকর করার জন্য তৈরি আইনের ভিত্তিতে প্রয়োগ করা যেতে পারে। এই ধরনের একটি আইন শুধুমাত্র সংসদ দ্বারা প্রণীত হতে পারে, রাষ্ট্রীয় আইনসভা দ্বারা নয়, যাতে সারা দেশে অভিন্নতা বজায় থাকে। ধারা 35। Definition of state. রাষ্ট্রের সংজ্ঞা। The term state has been used in different provisions concerning the fundamental rights. Hence, Article 12 has defined the term for the purposes of Part II. According to it, the state includes the following. রাষ্ট্র শব্দটি মৌলিক অধিকার সংক্রান্ত বিভিন্ন বিধানে ব্যবহৃত হয়েছে, তাই ধারা 12 তৃতীয় অংশের উদ্দেশ্যে শব্দটিকে সংজ্ঞায়িত করেছে। এটি অনুসারে রাজ্য নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত করে: গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গানস অফ দি ইউনিয়ন গভর্নমেন্ট। ভারতের সরকার এবং সংসদ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নির্বাহী ও আইন প্রণয়ন অঙ্গ। বি গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ স্টেটস, দ্যাট ইজ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গানস অফ স্টেট গভর্নমেন্ট। রাজ্যগুলির সরকার এবং আইনসভা, অর্থাৎ রাজ্য সরকারের নির্বাহী এবং আইনসভা অঙ্গ। সি অল লোকাল অথরিটিস, দ্যাট ইজ মিউনিসিপ্যালিটিস, পঞ্চায়েতস, ডিস্ট্রিক্ট বোর্ডস, ইমপ্রুভমেন্ট ট্রাস্টস, ইটিসি। সমস্ত স্থানীয় কর্তৃপক্ষ, অর্থাৎ পৌরসভা, পঞ্চায়েত, জেলা বোর্ড, উন্নতি ট্রাস্ট ইত্যাদি। ডি অল আদার অথরিটিস, দ্যাট ইজ স্ট্যাটাটরি অর নন স্ট্যাটাটরি অথরিটিস লাইক LIC, ONGC, SAIL, ইটিসি। অন্যান্য সমস্ত কর্তৃপক্ষ, অর্থাৎ সংবিধিবদ্ধ বা অসংবিধিবদ্ধ কর্তৃপক্ষ যেমন LIC, ONGC, SAIL ইত্যাদি। Thus, state has been defined in a wider sense so as to include all its agencies. It is the actions of these agencies that can be challenged in the courts as violating the fundamental rights. এইভাবে রাষ্ট্রকে একটি বিস্তৃত অর্থে সংজ্ঞায়িত করা হয়েছে যাতে তার সমস্ত সংস্থাকে অন্তর্ভুক্ত করা যায়। এই সংস্থাগুলির কাজগুলিকে মৌলিক অধিকার লঙ্ঘন বলে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে।
According to the Supreme Court, even a private body or an agency working as an instrument of the state falls within the meaning of the state under Article 12. সুপ্রিম কোর্টের মতে এমনকি একটি বেসরকারি সংস্থা বা রাষ্ট্রের যন্ত্র হিসাবে কাজ করা সংস্থা 12 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্র এর অর্থের মধ্যে পড়ে। লস ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন। Article 13 declares that all laws that are inconsistent with or in derogation of any of the fundamental rights shall be void. In other words, it expressively provides for the doctrine of judicial review. This power has been conferred on the Supreme Court, Article 32, and the High Court's Article 226, that can declare a law unconstitutional and invalid on the ground of contravention of any of the fundamental rights. অনুচ্ছেদ 13 ঘোষণা করে যে সমস্ত আইন যেগুলি মৌলিক অধিকারগুলির কোনোটির সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননা করে তা বাতিল হয়ে যাবে। অন্য কথায়, এটি স্পষ্টভাবে বিচারক পর্যালোচনা মতবাদ প্রদান করে। এই ক্ষমতা সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ 32 এবং উচ্চ আদালতকে অনুচ্ছেদ 226 অর্পণ করা হয়েছে, যা মৌলিক অধিকারগুলির যে কোনো লঙ্ঘনের ভিত্তিতে একটি আইনকে অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করতে পারে। The term law in Article 13 has been given a wide connotation so as to include the following. 13 অনুচ্ছেদে আইন শব্দটির একটি বিস্তৃত অর্থ দেওয়া হয়েছে যাতে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত করা যায়। পার্মানেন্ট লস enacted by the Parliament or the state legislatures, সংসদ বা রাষ্ট্রীয় আইনসভা দ্বারা প্রণীত স্থায়ী আইন। বি টেম্পোরারি লস লাইক অর্ডিন্যান্স ইস্যুড বাই দি প্রেসিডেন্ট অর দি স্টেট গভর্নর্স, রাষ্ট্রপতি বা রাজ্যের গভর্নরদের দ্বারা জারি করা অধ্যাদেশের মতো অস্থায়ী আইন। সি স্ট্যাটুটরি ইনস্ট্রুমেন্টস ইন দি নেচার অফ ডেলিগেটেড লেজিসলেশন, এক্সিকিউটিভ লেজিসলেশন লাইক অর্ডার, বাই ল, রুল, রেগুলেশন অর নোটিফিকেশন, অ্যান্ড আদেশ, উপ আইন, বিধি, প্রবিধান বা প্রজ্ঞাপনের মতো অর্পিত আইন, নির্বাহী আইন, প্রকৃতির সংবিধিবদ্ধ উপকরণ, এবং the non-legislative sources of law, that is, custom or usage having the force of law. Thus, not only a legislation but any of the above can be challenged in the courts as violating a fundamental right and hence can be declared as void. আইনের অবিধায়ক উৎস অর্থাৎ আইনের বলযুক্ত প্রথা বা ব্যবহার। এইভাবে শুধুমাত্র একটি আইন নয়, তবে উপরের যে কোনো একটি মৌলিক অধিকার লঙ্ঘন বলে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে এবং তাই বাতিল ঘোষণা করা যেতে পারে। ফার্দার, আর্টিকেল 13 ডিক্লার্স দ্যাট এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ নট এ ল অ্যান্ড হেন্স ক্যানট বি চ্যালেঞ্জেড। However, the Supreme Court held in the Kesavananda Bharati case 1973 that a constitutional amendment can be challenged on the ground that it violates a fundamental right that forms a part of the basic structure of the Constitution and hence can be declared as void. আরও অনুচ্ছেদ 13 ঘোষণা করে যে একটি সাংবিধানিক সংশোধন একটি আইন নয় এবং তাই চ্যালেঞ্জ করা যাবে না। যাই হোক, সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলায় 1973 বলেছিল যে একটি সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ করা যেতে পারে যে এটি একটি মৌলিক অধিকার লঙ্ঘন করে যা সংবিধানের মৌলিক কাঠামোর একটি অংশ গঠন করে এবং তাই ঘোষণা করা যেতে পারে অকার্যকর। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকিটা পড়ব।